নমস্কার। আশা করছি সকলেই ভালো আছো। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল আর তোমরা দেখছো এডুকেশন গ্রাউন্ড বাংলা চ্যানেল। প্রতিদিনের মতনই আজকেও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজ 19শে জানুয়ারি 2024 এর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা নতুন আছো চ্যানেলে বা নতুন ভিডিও দেখছো আমার, তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেখবে যে একটি বেল আইকন আছে, সেখানে গিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে দেবে। এতে করে কি হবে যে আগামী যত আমার ভিডিও আসবে, তো সেগুলো নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেষে এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে। এই ছোট ছোট ইনিশিয়েটিভগুলো কি করবে, এই ভিডিওকে আরো বেশি বেশি রিচ করবে বেশি বেশি লোকের কাছে। ঠিক আছে, তো এই ছোট ছোট ইনিশিয়েটিভগুলো তোমরা করবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি টপিকে চলে যাচ্ছি। দেখো আজকে আমাদের ফার্স্ট টপিকে কি বলেছে। ফার্স্ট টপিকে বলেছে রেড সি ক্রাইসিস কুড ইনক্রিজ দি অয়েল প্রাইস ইন ইন্ডিয়া। মানে রেড সিতে খুব সদ্য ঘটে যাওয়া একটি ইনসিডেন্টের কারণে ধারণা করা হচ্ছে যে ভারতে তেলের যে প্রাইস সেটা কি বাড়তে চলেছে। তো ইনসিডেন্ট কি হয়েছে সেটা আমরা জানবো। হাউতি বলে একটি সংগঠন রয়েছে, যেটা বলতে পারো টেররিস্ট সংগঠন। ঠিক আছে, হাউতি তারা অ্যাটাক করেছে মার্চেন্ট শিপে। মানে রেড সি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে রেড সি বলে যে রিজিয়নটা রয়েছে, এখান দিয়ে আমাদের বিশ্ব বাণিজ্য যে ইম্পোর্ট এক্সপোর্ট হয়, তো এটাই মেন রাস্তা। ঠিক আছে, ইউরোপ টু এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে এই জলপথের মাধ্যমে কানেক্ট করা হয়। তো এই পথ দিয়ে যা একটি জাহাজ আসছিল এবং সেখানে এই হাউতি কমিউনিটিরা অ্যাটাক করেছে সেই জাহাজে। তো এর ফলে কি হচ্ছে যে যেই অয়েল ইম্পোর্ট হচ্ছিল বিভিন্ন দেশে, সেখানে যেমন ইন্ডিয়ারও ছিল, ইন্ডিয়াও ইম্পোর্ট করে সেই পথেই। তো এখানেই এটাই বলছে যে এখানেই একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। এখানে দেখো কি বলছে, হাউতি রেবেলস ইন ইয়েমেন হ্যাভ অ্যাটাকড কমার্শিয়াল শিপিং ভেসেলস। এখানে ইয়েমেন বলে একটি স্থান রয়েছে। ইয়েমেনের যে হাউতি রেবেলিয়নরা রয়েছে, যারা আর কি এই আন্দোলন করছিল, কি কারণে আন্দোলন করছে আমরা পরে জানবো। তো তারাই এই বাণিজ্যিক যে শিপগুলো রয়েছে তাকে অ্যাটাক করেছে। যারা সেই যে গাজায় যে যুদ্ধ হচ্ছে, গাজা এবং যে তোমাদের কি বলে ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ ঘটেছে, তো সেখানে গাজার সমর্থনে তারা ইসরায়েলের বিরুদ্ধে একটি প্রতিবাদ জানানোর উদ্দেশ্যেই তারা এই অ্যাটাক করেছে। ঠিক আছে, তো এটা খুবই একটি চিন্তার বিষয় যে এটা একটা গুরুত্বপূর্ণ পথ বিশ্ব বাণিজ্যের জন্য। দিস অ্যাটাকস ওয়ার কনসেন্ট্রেটেড নিয়ার দি বাবল মান্দাব স্টেট। এই স্থানটার নাম বাবু মান্দাল বলে। তো এখানেই তার যে ইয়েমেন বলে স্থান, তো সেই নিকটেই তারা অ্যাটাকটা করেছে। ঠিক আছে, ইউএস লঞ্চ দি ফোর্থ রাউন্ড অফ স্ট্রাইক হাউথিস ইন ইয়েমেন। ইয়েমেনে এখন যুক্তরাষ্ট্র কি করছে, আবার অ্যাটাক করা শুরু করে দিয়েছে। তো এখানে বলেছে, এখানে দেখো পরবর্তী, এখানে ভালো করে পরের ম্যাপটাতে তোমরা ভালো করে বুঝতে পারবে। এই যে আমাদের বিশ্ব বাণিজ্য হয়, তো এই পথটা দিয়ে, মানে এই পথ দিয়ে সুয়েজ খালের, মানে লোহিত সাগর যে রয়েছে রেড সি, তো সেখান থেকে সুয়েজ খালের মাধ্যমে রেড সি হয়ে আমাদের সাউথ ইন্ডিয়ান কান্ট্রিতে ইউরোপের সাইড থেকে, যে দেশের থেকে, ইউরোপিয়ান কান্ট্রি থেকে সব ইম্পোর্ট করতে পারি আমরা জাহাজের মাধ্যমে। ঠিক আছে, বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে। তো এখানে এটাই বলা হয়েছে। এখানে তো আরো কিছু, যদি এই লোহিত সাগর হচ্ছে বিশ্বের সব থেকে মানে একটি ডেন্সলি প্যাকড শিপিং চ্যানেল, মানে এখানে সবসময় শিপ যাতায়াত করে। ঠিক আছে, তো এটি ঘনবসতিপূর্ণ জাহাজ যাওয়ার একটি বিশ্বের সব থেকে মুখ্য দুয়ার বলতে পারো বাণিজ্যের ক্ষেত্রে। ইট ইজ দি মোস্ট সিগনিফিকেন্ট ওয়াটারওয়ে টু কানেক্ট ইউরোপ টু এশিয়া, যেটা আমি বললাম তোমাদের, এবং ইস্ট আফ্রিকা এশিয়াকে ইউরোপের সাথে কানেক্ট করে এই পথটি, জলপথটি। 12% গ্লোবাল ট্রেড এই লোহিত সাগর দিয়েই হয় এবং প্রতি বছর বিলিয়ন অফ ডলারের বাণিজ্য এই রেড সি দিয়েই ঘটে। ঠিক আছে, তো এটা একটা বিশাল চিন্তার বিষয়।
যে তারা যদি এখানে অ্যাটাক করে তাহলে আমাদেরও কি হবে, বাণিজ্যে ব্যাঘাত ঘটবে। এবং তারা এই পথ দিয়ে যে ইসরায়েলের কোনো পণ্য জাহাজ বন্ধ করে দিয়েছে, যাওয়াও বন্ধ করে দিয়েছে। তো এখানে তুমি দেখতে পারবে ঠিক এই স্থানটা ইসরায়েল, ঠিক আছে, এই জায়গাটাতে ইসরায়েল এবং গাজা পাশাপাশি রয়েছে। তো এখানে ওরা যুদ্ধ করছে এবং গাজার সমর্থনে এরা এই যে কমিউনিটি, হাউতি কমিউনিটি, তারা এই অ্যাটাকটা করেছে। হাউতি মিলিটেন্ট আর ফর্মালি নোন অ্যাজ দি কি আনসার আল্লাহ পার্টিশনস অফ গড, মানে ভগবানের বলছে, আনসার আল্লাহ বলে ভগবানের পার্টিশনস বলতে বলা হয়েছে। তারা বলে আর কি, তারা নিজেদেরকে দে আর ব্যাকড বাই ইরান, তারা ইরানের দ্বারাও কি, ইরান তাদের সাপোর্ট করছে, মানে ইরানের দ্বারাও তারা অনেক সহায়তা পাচ্ছে। এবং দে কন্ট্রোল দি ওয়েস্টার্ন পার্ট অফ ইয়েমেন ইনক্লুডিং দি রেড সি কোস্ট, এবং তারা রেড সি কোস্টকেও কন্ট্রোল করতে চাচ্ছে। দে অ্যাটাকড কমার্শিয়াল ভেসেলস ইন দি রেড সি, যেটা বললাম, এবং শো সাপোর্ট ফর দি প্যালেস্তিন মিলিটেন্ট, গাজা প্যালেস্তিনের যে মিলিটেন্টরা রয়েছে তাদেরকে তারা সাপোর্ট করছে, ঠিক আছে, এই হামাসগুলো, এই হাউতি কমিউনিটির মিলিটেন্টরা। দে ওয়ান্ট টু প্রিভেন্ট ইসরায়েল শিপস ফ্রম নেভিগেশন ইন দি রেড সি, যেটা বললাম আমরা, তোমরা এই রেড সি দিয়ে যারা ইসরায়েলি শিপ আসছে তাদেরকে পুরোপুরি তারা বন্ধ করে দিয়েছে, যেখান দিয়ে কোনো বাণিজ্য তারা করতে পারবে না, এই কথাই বলছে। কিন্তু সেটা শুধু সেই দেশের জন্য নয়, আমাদের যে এশিয়ান কান্ট্রি এবং আফ্রিকার যে কান্ট্রিগুলো, তাদের জন্য একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদি এই পথ দিয়ে না আসতে পারে, এটা অনেক শর্ট হয়ে যায়, তাহলে এদিক দিয়ে আসতে হবে, এই পথ দিয়ে আসতে হবে, তখন খরচ কি হবে, আরো এক্সপেন্সিভ হয়ে যাবে, তো অটোমেটিক্যালি জিনিসের দাম তখন বেড়ে যাবে। তো এটাই বলতে চেয়েছে এখানে। দেখো পরবর্তী টপিকে কি বলেছে, অরুণাচল প্রদেশ পাক্কা পাগা হর্নবিল ফেস্টিভ্যাল গিয়ার্স আপ ফর ইটস 9th এডিশন, ঠিক আছে, 9তম এডিশনে অরুণাচল প্রদেশ তাদের পাক্কা পাগা হর্নবিল ফেস্টিভ্যালকে উদযাপন করছে। হর্নবিল বলতে দেখো এই পাখিটার নাম হচ্ছে হর্নবিল। তো এই উৎসবটা মেইনলি কি করছে, পরিবেশে যে পারিপার্শ্বিক পরিবেশের যে অ্যানিমেল রয়েছে, যারা ওয়াইল্ড লাইফ রয়েছে, তাদেরকে সংরক্ষণ করার উদ্দেশ্যেই এই পাক্কা পাগা হর্নবিল ফেস্টিভ্যালকে উদযাপন করা হচ্ছে। এটা হচ্ছে 9ম এডিশন। এখানে কি বলেছে দেখো, এই 9th এডিশন পাক্কা পাগা হর্নবিল ফেস্টিভ্যালের, যেটা অরুণাচল প্রদেশের একটি রাজ্যের অনুষ্ঠান, রাজ্যের দ্বারা আয়োজন করা হয়। এটি সেই জোসা ইন্দি পাক্কা কেসিয়াং ডিস্ট্রিক্টে অনুষ্ঠিত হয়। কবে, জানুয়ারি 18 থেকে 20 তারিখ পর্যন্ত হচ্ছে 2024-এ, মানে আগামীতে হতে চলেছে, 18 থেকে 20 তারিখ অব্দি কন্টিনিউ হচ্ছে। অ্যাকর্ডিং টু এ স্টেটমেন্ট বাই দি অর্গানাইজিং কমিটির দ্বারা এটা তথ্য দেওয়া হয়েছে। 18 থেকে 20 তারিখ পর্যন্ত একটি কি হবে, পাক্কা কেসাং ডিস্ট্রিক্টে হচ্ছে, ঠিক আছে, যেখানে সেইজো সা বলে একটি স্থানে। এই ফেস্টিভ্যাল কি করছে, ওয়াইল্ড লাইফ কনজারভেশন, ওয়াইল্ড লাইফকে আরো সংরক্ষিত করে রাখার, ওয়াইল্ড লাইফকে সুরক্ষা প্রদান করার দিকে ফোকাস করছে, এবং উইথ এ পার্টিকুলার এমফাসাইজ অন হর্নবিলস, বিশেষ করে এই পাখিটিকে রক্ষা করা হচ্ছে তাদের মেন উদ্দেশ্য, ঠিক আছে। এটি একটি বিরল প্রজাতির পাখি, যেটা বর্তমানে কি বিলুপ্তির পথে চলে যাচ্ছে। তো সেই দিকে লক্ষ্য রেখে পাখিদেরকে যাতে সংরক্ষণ করা যায়, এই পাখিদেরকে সংরক্ষণ বেশি করে রাখার জন্য এই অনুষ্ঠানটিকে আয়োজন করা হয়েছে, এবং মানুষের মধ্যে সচেতনতাকে পৌঁছে দেওয়ার জন্য, ঠিক আছে। 4 স্পেসিস, এই পাখিটির 4টি প্রজাতি রয়েছে, ওয়েদার গ্রেট ইন্ডিয়ান ওরিয়েন্টেড পেইট অ্যান্ড দি কি বলেছে এখানে দেখো, এন্ডেঞ্জার্ড রফস নেক্ট, এটা হচ্ছে 4টি প্রজাতি এই পাখি, ঠিক আছে। আর ফাউন্ড ইন দি পাক্কা টেকা রিজার্ভ পিটিআর, মানে পাক্কা, এটা হচ্ছে ওই যে ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা পাক্কা টাইগার রিজার্ভ, ঠিক আছে, অর দি অরুণাচল প্রদেশের পাক্কা টাইগার রিজার্ভে এই পাখিটিকে দেখতে পাওয়া যায়। এটা 4টি প্রজাতি, এদেরকে মূলত আরো যাতে এরা অবলুপ্তির পথে না যায় সেদিকে নজর রাখাটাই হচ্ছে মেন উদ্দেশ্য। দিস এরিয়া ইজ অলসো হোম টু দি নিশিদের হচ্ছে একটি এলাকা, আর এই লার্জেস্ট ট্রাইবাল গ্রুপ হচ্ছে এই নিশি, হচ্ছে অরুণাচল প্রদেশে, ঠিক আছে। এখানে বলছে ডাউন টু আর্থ হ্যাড রিপোর্টেড 2019 অ্যাবাউট দি অ্যানাউন্সমেন্ট বাই দি চিফ মিনিস্টার পেমা কুন্ডু
কাণ্ডু কি বলছে, ডিক্লেয়ার পিপিএইচএফ এটা স্টেট ফেস্টিভ্যাল। এই পিপিএইচএফ কে স্টেট ফেস্টিভ্যাল বলে ঘোষণা করেছে সেখানকার চিফ মিনিস্টার পেমা খান্ডু 2019 সালে ঘোষণা করেছিল, ঠিক আছে। আর ফার্স্ট এভার পিপিএইচএফ ওয়াজ হেল্ড হচ্ছে 2015 সালে হয়েছিল, সেটা 16 থেকে 18 জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল। আর এই বছর হচ্ছে কত, 18 থেকে 20 জানুয়ারি, এটা মনে রাখবে। এখানে দেখো সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, হ্যাঁ, তার মাধ্যমে সেখানকার শুধু অরুণাচল প্রদেশেরই যে লোকেদের সচেতন তা না, বিশ্বব্যাপীও এই সচেতন বার্তাকে পৌঁছে দেওয়ার জন্য এই অনুষ্ঠানকে করা হয়, ঠিক আছে। সে কারণে এটাকে ন্যাশনাল একটি ফেস্টিভ্যাল বলে ঘোষণা করা হয়েছে। দিস ইয়ার দিস ফেস্টিভ্যাল থিম কি, দুমতো দুমথ পেগা হাম দুমথ, ঠিক আছে। টু ট্রান্সলেট টু লেট আওয়ার হর্নবিলস রিমেইন, মানে আমাদের হর্নবিলকে রক্ষা করতে হবে বা রক্ষা করতে দাও, ইন দিস নিশিস ল্যাঙ্গুয়েজ, এটা নিশিস ল্যাঙ্গুয়েজে বলা হয়েছে, ঠিক আছে। দমুথো দমুথো পাগা হাম দমুথো, ঠিক আছে, তাদের এই হর্নবিলকে রক্ষা করতে দেওয়ার জন্য এটা বলা হয়েছে, আর এটা এই বছরের থিম, ঠিক আছে। সমগ্র দেশের সমগ্র বিশ্বে এই অ্যাওয়ারনেসটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এটা বলা হয়েছে, ঠিক আছে। পরবর্তী টপিকে দেখো কি বলেছে, পরবর্তী টপিকে বলেছে চায়নার পপুলেশন দ্বিতীয়বারের জন্য কি করলো, কমলো, ডিক্লাইন হলো, ঠিক আছে। এতদিন আমরা কি জানতাম যে চায়না হচ্ছে হাইস্ট পপুলেটেড কান্ট্রি, কিন্তু বর্তমানে আমাদের ইন্ডিয়া হচ্ছে হাইস্ট পপুলেটেড কান্ট্রি। চায়নায় কি হচ্ছে, পপুলেশন বছর যাচ্ছে চায়নাতে পপুলেশন ডিক্লাইন হচ্ছে, মানে কমছে। তো এখানে কি বলছে দেখো, ন্যাশনাল ব্যুরোর স্ট্যাটিস্টিক্স অনুযায়ী, ন্যাশনাল ব্যুরো একটি স্ট্যাটিস্টিক্স প্রদান করেছে, তো সেই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী চায়নার টোটাল নাম্বার অফ পপুলেশন 2.75 মিলিয়ন থেকে 1.409 বিলিয়নে কমে গিয়েছে 2023 সালে। আর এই ডিক্লাইন 2022 থেকেও আরো বেশি, 2022 যেই তোমার ডিক্লাইনটা দেখা গিয়েছিল তার থেকেও এটা আরো বেশি। চায়নার বার্থ রেট, মানে জন্মের যে গতি, সেটা অনেক কমে গেছে, ঠিক আছে। আর এই রেজাল্ট এই কারণে হচ্ছে যে 1980 থেকে 2015 সাল পর্যন্ত চীনে কি ছিল, ওয়ান বার্থ পলিসি ছিল, ওয়ান চাইল্ড পলিসি, তো সেটা ইমপ্লিমেন্ট হয়েছিল, আর সে কারণে এই ডিক্লাইন দেখা যাচ্ছে। এখানে দেখো জন্মটাও কম হচ্ছে, আর মৃত্যু হারও বেড়েছে, তোমাদের পরে দেখাচ্ছি। দিস অলসো রেজাল্ট অফ চাইনাস র্যাপিড আরবানাইজেশন অফ ডিউরিং দিস পিরিয়ড, মানে এই সময়ে আবার কি হয়েছে, দ্রুত আরবানাইজেশন প্রকল্প চলেছে, মানে প্রচুর পরিমাণ রুরাল এরিয়ার থেকে লোকেরা শহর এলাকায় বসবাস শুরু করেছে। এর ফলে কি হয়েছে, তাদের শহরের এলাকায় অবশ্যই তাদের এক্সপেন্স বেশি হবে, এবং সে কারণে কি হচ্ছে, তারা নতুন কি করছে, তারা নতুন সন্তান নিতেও তারা পিছুপা হচ্ছে, খরচের দিকেও চিন্তা করে। এটা কিন্তু একটা বাস্তব সত্য, ঠিক আছে। যখন খরচ বেড়ে যায় তখন কিন্তু এক্সট্রা খরচ কেউ করতে চায় না, এদিকেও একটা পয়েন্ট তোমরা মনে রাখবে। লার্জ পপুলেশন কেম আউট অফ চাইনাস রুরাল ফার্ম ইনটু সিটিস, রুরাল ফার্ম থেকে সিটিসের দিকে বিশাল পরিমাণ পপুলেশন চলে আসছে, এবং অনেক গ্রাম তারা শহরেও পরিণত হয়ে গেছে। ফলে কি হচ্ছে, তাদের এক্সপেন্স বেড়ে যাচ্ছে। এখানে একই বললাম যে ইন সিটিজ হ্যাভিং চিলড্রেন ইজ মোর এক্সপেন্সিভ, মানে যদি শহর এলাকায় এসে তুমি শিশু বেবি নেয়, ঠিক আছে, তাহলে কি হবে, তাদের খরচাও বেড়ে যাবে। এই কথা চিন্তা করে তারপরে আনএমপ্লয়মেন্টের মাত্রাও বেড়ে গেছে, রেকর্ড হাই লেভেলে চলে গেছে, ঠিক আছে। হোয়াইট কলার ওয়ার্কার দীর্ঘদিন আর কি তাদের খরচও বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এই কারণে, এবং তাদের বেতনও কমে যাচ্ছে। এর ফলেই এই ডিক্লাইন দেখা দিচ্ছে। একই সময়ে কি করছে, কস্ট অফ রিটায়ারমেন্ট বেনিফিট অ্যান্ড এল্ডারলি কেয়ার আর পুটিং প্রেশার ইনহ্যাবিটেন্ট লোকাল গভর্নমেন্ট, লোকাল সরকারের দ্বারা এই প্রেশার পড়ে যাচ্ছে এই খরচের দিকে, ঠিক আছে। এবং 2023-এ ইন্ডিয়া সারপ্রেসড চায়না অ্যাজ দি ওয়ার্ল্ডস মোস্ট পপুলাস নেশন অ্যাজ পার এস্টিমেটস বাই ইউএন এর দ্বারা বলা হয়েছে যে 2023-এ ভারত চীনকে ছাপিয়ে ক্রস করে গেছে। যেহেতু চীনের জনসংখ্যা কমছে আর ভারতের কি বেড়ে যাচ্ছে, তো অবশ্যই ভারত জনসংখ্যা বাড়বেই। অ্যাজ পার ইউএন এক্সপার্টসের তথ্য অনুযায়ী চীনের পপুলেশন 109 মিলিয়ন 2050 সালের মধ্যে কমে যাবে, 109 মিলিয়নে দাঁড়াবে। আর এটা এক্সপেক্টেড যে
এটা এন্টায়ারলি এজ পপুলেটেড 60 and over. The China will increase 280 million people currently to more than 400 million by 2035. ঠিক আছে, এখানে এতে দেখো কি বলেছে, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট রিটায়ারমেন্ট এজ পপুলেশন 60 এবং ওভার। ঠিক আছে, এবং চীন উইল ইনক্রিজ করবে 280 মিলিয়ন পিপল কারেন্টলি টু মোর দ্যান 400 মিলিয়ন বাই 2035-এর মধ্যে। চীনের বার্থ রেট কমে গেছে 6.77 থেকে 6.77-এ, আর সেটা কি প্রতি 1000 পিপলে 2022 সালে, আর সেটা 2023 সালে কমে গেছিল 6.39 পার 1000 পিপলে। জাপানের দেখো এখানে বলছে 6.3 বার্থ পার 1000, সাউথ কোরিয়ার হচ্ছে 4.9, চায়নার 7.37, ডেথ থেকে 1000 জনে বেড়েছে ডেথ, আর 2022 সালে যেটা ছিল 7.87। তো কি হলো, জন্ম কম হচ্ছে, মৃত্যু বেশি হচ্ছে, ফলে জনসংখ্যা কমে যাচ্ছে। এবং খরচের কথা চিন্তা করেও এটা মানে প্রচুর পরিমাণ, যেহেতু আরবানাইজেশন হয়ে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে, শহর এলাকায় থাকলে পরে খরচ বেশি হচ্ছে, ফলে তারা সন্তান নতুন করে আর নিতে চাচ্ছে না। ঠিক আছে, এক্সপেন্স বেড়ে যাওয়ার কারণে। তো এটাই হচ্ছে মেন কারণ। ঠিক আছে, তো ঠিক আছে, পরবর্তী টপিকে কি বলেছে, পরবর্তী টপিকে বলেছে এলআইসি পিএসইউ এর মোস্ট পিএসইউ পরিণত হয়েছে। এখানে কি বলছে, এলআইসি তার নতুন যে 900 টাকার পিএসইউ সেটা টাচ করেছে, আর যেটা লিস্ট করা হয়েছিল 2022-এর মে মাসে। এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকেও ক্রস করে গেছে, স্টেট অফ ইন্ডিয়ার যে পিএসইউ আছে তাকেও ক্রস করে গেছে। এটা 52 সপ্তাহে সব থেকে হাইয়েস্ট। ঠিক আছে, এটা স্টক মার্কেটে 17 জানুয়ারি 2024-এ উঠেছে। ঠিক আছে, এটাই বলেছে মার্কেট এলআইসি হ্যাজ নাও এক্সিডেড দি অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটাই বলেছে, স্টেট অফ ইন্ডিয়াকে ক্রস করেছে। এলআইসির মার্কেট অ্যাপ্লিকেশন ক্রস 5.66, আর যেটা স্টেট ব্যাংকের 5.63। এলআইসি তার যে শেয়ার ছিল তার স্টক মার্কেটে 875.25 লিস্ট করেছিল, এবং সেটা বর্তমানে 949 আইপিও প্রাইসে পৌঁছে গেছে। তবে সেটা এখনো 6.21% দূরে আছে, পৌঁছে যাবে খুব শীঘ্রই। দি গভর্নমেন্ট হোল্ডস, গভর্নমেন্টের শেয়ার এলআইসিতে রয়েছে 96.5%। আশা করি বোঝা গেল। একটু মনে রাখবে যে এলআইসি তার মোস্ট ভ্যালু পিএসইউ এ পৌঁছেছে। ঠিক আছে, সেটা স্টেট ব্যাংকে ক্রস করে গেছে। পরবর্তী টপিকে বলেছে ইন্ডিয়ান আর্মি তাদের সম্ভব ইকোসিস্টেম, মোবাইল ইকোসিস্টেমকে সম্ভব একটি প্রকল্পের মাধ্যমে আরো সিকিউর করলো। ঠিক আছে, সম্ভব যেটা একটা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড একটি মোবাইল ইকোসিস্টেম, যেটা ডেভেলপ করা হয়েছে ভারতীয় আর্মির দ্বারা, ভারতের সেনার দ্বারা। সম্ভব তার অর্থ কি, সিকিউর আর্মি মোবাইল ভারত ভার্সন। এটা অপারেট করা হচ্ছে স্টার্ট অফ দি আর্ট কন্টেম্পোরারি 5G টেকনোলজির দ্বারা। এখানে 5G টেকনোলজি ইউজ করা হবে। ইট হ্যাজ বিন ডেভেলপ, এটা উন্নত করা হচ্ছে কাদের দ্বারা, ন্যাশনাল সেন্টার এবং বিশেষজ্ঞ যে একাডেমিয়া ইন্ডাস্ট্রির কোলাবোরেটের মাধ্যমে, একসাথে কাজ করার মাধ্যমে এটা ডেভেলপ করা হয়েছে। উইথ দি ভিশন, কিসের জন্য, আত্মনির্ভর ভারতকে ডিফেন্সের ক্ষেত্রে আরো বুস্ট করার জন্য। ঠিক আছে, আত্মনির্ভর ভারতকে আরো কার্যকরী, প্রচুর পরিমাণে কার্যকরী যাতে হয় আত্মনির্ভর ভারত, সেই দিকে লক্ষ্য রেখে এই ডেভেলপমেন্ট করা হয়েছে। মানে এটা একটি আত্মনির্ভর ভারতের ইনিশিয়েটিভ। এই ইনিশিয়েটিভ অ্যালাইন উইথ দি গভর্নমেন্ট ভিশনের ডুয়াল ইউজ ইনফ্রাস্ট্রাকচার এবং সিভিল মিলিটারি ফিউশন ইন টেকনোলজি দিকে লক্ষ্য রেখেই হচ্ছে। এবং ভারতের আর্মি এটা কি করছে, এটা করবে ইনিশিয়ালি ডেপ্লয় 35,000, মানে এটা যে কার্যকরী হবে সেটার জন্য তো মনে করো হার্ড তোমার যে সিস্টেমটা আছে সেটাকে তো ইনস্টল করতে হবে। তো সেটাই ইনস্টল হবে কি 35,000, তার মধ্যে 2,500 জানুয়ারির 15 তারিখের মধ্যে হয়ে যাবে, এবং 31 তারিখ মে মাসের 31 তারিখের মধ্যে বাকিগুলো ডিপ্লয় করা হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেল।
পরবর্তী টপিকে দেখো কি বলেছে, ইউএস মোস্ট পাওয়ারফুল তাদের যে মিলিটারি সেটা 2024-এ ঘোষণা করা হয়েছে। তারা যে আর কি ইউএস কি হচ্ছে টপ র্যাঙ্ক করেছে, আর ভারত কি হয়েছে চতুর্থ মিলিটারি স্ট্রেংথ রয়েছে ভারতে। এখানে কি বলছে দেখো, গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী ইন্ডিয়া রিটেন দি পজিশন অ্যাজ দি ফোর্থ স্ট্রংগেস্ট মিলিটারি গ্লোবালি, চতুর্থতম স্থানে হয়েছে। আর ইউনাইটেড স্টেট প্রথম স্থান অধিকার করেছে। তারপরে রয়েছে কি রাশিয়া এবং চায়না। তাহলে কি ইউনাইটেড স্টেট, রাশিয়া, চায়না এবং তারপরে রয়েছে ভারত। জিএফপির অ্যাসেসমেন্ট অনুযায়ী ইন্ডিয়ার পাওয়ার ইন্ডেক্স তার স্কোর হচ্ছে 0.1023, হ্যাঁ, আর যেখানে ইউএস এর হচ্ছে 0.0699, যেটা রাশিয়ার 0.072 এবং চায়নার হচ্ছে 0.076। টোটাল 145টি কান্ট্রির দ্বারা এটিকে মানে এই লিস্টটি 145টি দেশের মধ্যে করা হয়েছে। আর সেটার মধ্যে ভুটান হচ্ছে সব থেকে কিন্তু লিস্ট কান্ট্রি রয়েছে। এই র্যাঙ্কিং ইন্ডেক্স ডিসাইডেড আফটার এক্সামিনিং দি কান্ট্রিজ অন সেভারেল প্যারামিটার, বিভিন্ন রকম প্যারামিটারের উপর লক্ষ্য করে করা হয়েছে, যার মধ্যে রয়েছে কি মিলিটারি রিসোর্স, মিলিটারির যে রিসোর্স রয়েছে, ন্যাচারাল রিসোর্স, ইন্ডাস্ট্রি, জিওগ্রাফিক্যাল ফিচার এবং অ্যাভেলেবেল ম্যান পাওয়ার। ম্যান পাওয়ার মানে যে আর্মি যে আমাদের রয়েছে সেদিকে লক্ষ্য রেখেও এই লিস্টটিকে পেশ করা হয়। পরবর্তী টপিকে দেখো কি বলেছে, প্রজ্ঞানন্দ, যিনি ভারতের নাম্বার 1 চেস প্লেয়ার হিসেবে তার আর কি স্থান পোক্ত করলো বা পাকা করলো। কাকে সরিয়ে? বিশ্বনাথন আনন্দ। এতদিন আমাদের ভারতের টপ নাম্বার 1 চেস মাস্টার কে ছিলেন? বিশ্বনাথন আনন্দ, কিন্তু তাকে সরিয়ে এখন আমাদের 18 বছর বয়সী প্রজ্ঞানন্দ, তিনি যাকে চিনি আমরা রমেশ বাবু প্রজ্ঞানন্দ নামে, তিনি প্রথম স্থান অধিকার করলেন। চেস প্রডিগি রমেশ বাবু প্রজ্ঞানন্দ তার প্রথম স্থান অধিকার করেছে চেস প্লেয়ারে, তার হচ্ছে ইমপ্রেসিভ এফোর্টের জন্য, ঠিক আছে। তিনি হলেন নাম্বার 1 চেস প্লেয়ার আফটার কি করার জন্য, উইন ওভার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ডিং লিরেন অ্যাট 2024 টাটা স্টিল চেস টুর্নামেন্টে খেলার পর, ঠিক আছে। আঠারো বছর বয়সী ওল্ড এই প্রজ্ঞানন্দ, যিনি ডিফিটেড দি ডিফেন্ডিং চ্যাম্পিয়নশিপ উইথ দি ব্ল্যাক পিস অ্যান্ড ওভারটুক দি গ্রেট বিশ্বনাথন আনন্দ টু বিকাম দি টপ সিড ইন দি 2018, ঠিক আছে। প্রজ্ঞানন্দ হ্যাড বিকাম ইন্ডিয়াস ইয়াংগেস্ট গ্র্যান্ডমাস্টার। তিনি প্রজ্ঞানন্দ আমাদের ভারতের সব থেকে যুবক আর কি কম বয়সী গ্র্যান্ডমাস্টার এবং বিশ্বের দ্বিতীয় ইয়াংগেস্ট গ্র্যান্ডমাস্টার। অ্যাট দি এজ অফ 12, তিনি 12 বছর বয়সেই তার এই গ্র্যান্ড মাস্টারের স্থান পেয়েছেন। তার এক্সট্রা অর্ডিনারি স্কিলের জন্য তিনি হচ্ছে খ্যাত, এক্সট্রা অর্ডিনারি স্কিল, এবং হি ইজ দি 5th ইয়াংগেস্ট পার্সন টু অ্যাচিভ দি টাইটেল অফ গ্র্যান্ড মাস্টার। তিনি এই পঞ্চম যুবক কম বয়সী ব্যক্তি যিনি এই টাইটেল, গ্র্যান্ড মাস্টারের টাইটেল অর্জন করেছে। আশা করি বোঝা গেল। পরবর্তী টপিকে বলেছে কি, কার্বি ইউথ ফেস্টিভ্যাল গোল্ডেন জুবিলি সেলিব্রেশন ওয়াজ অ্যাটেন্ডেড বাই প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। কার্বি ইউথ ফেস্টিভ্যাল, যার গোল্ডেন জুবিলি সেলিব্রেশন হয়েছে এবং সেখানে আমাদের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু উপস্থিত হয়েছে। 17 জানুয়ারি 2024-এ প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু তার গোল্ডেন জুবিলি সেলিব্রেশন কার্বি ইউথ ফেস্টিভ্যাল কার্বি অ্যাংলং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অফ ডিপু ইন আসাম, আসামে যেটা অনুষ্ঠিত হয়েছে কার্বি অ্যাংলং ডিস্ট্রিক্টে, ঠিক আছে। আসাম গভর্নর গুলাব চাঁদ কাটারিয়া এবং তাদের সেখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও সেখানে উপস্থিত ছিলেন। এবং কার্বি ইউথ ফেস্টিভ্যাল হলো তাদের সব থেকে পুরনো এবং সব থেকে বড় এথনিক ফেস্টিভ্যাল, যেটা উত্তর পূর্ব ভারতে অনুষ্ঠিত হয়। কার্বি এবং আদার এথনিক কমিউনিটিস যারা সেই স্থানে বসবাস করে, এবং এই কার্বি এবং এথনিক কমিউনিটিস লিভিং ইন দিস এরিয়া হয়ে গেল অ্যাডমিনিস্ট্রেটিভ বাই দি কার্বি অ্যাংলো অটোনোমাস কাউন্সিলের দ্বারা যারা পরিচালিত হয়, ঠিক আছে।
KAAC এর দ্বারা পরিচালিত। সেলিব্রেট দি ফেস্টিভ্যাল দিস ইয়ার, এই বছর এই অনুষ্ঠানটিকে সেলিব্রেট করা হচ্ছে গোল্ডেন জুবিলি ইয়ার বলে এবং অফ কার্বি ইয়ুথ ফেস্টিভ্যালের। এই ডিউরেশন ছিল অ্যানুয়াল ইভেন্ট হ্যাজ বিন এক্সটেন্ডেড ফ্রম দি ইউজুয়াল 5 ডে টু 8 ডে। যেটা সাধারণত 5 দিন হয় প্রতি বছর, কিন্তু এবছর কি করা হয়েছে 8 দিন করা হচ্ছে, যেহেতু এটা এবছর গোল্ডেন জুবিলি ইয়ার। দিস ফেস্টিভ্যাল ওয়াজ স্টার্টেড 12 জানুয়ারিতে শুরু হয়েছিল। এর মেইন লক্ষ্য হচ্ছে কি শোকেস দি ভাইব্রেন্ট কালচার, তাদের কালচারকে শোকেস করা এবং হেরিটেজ অফ দি কার্বি কমিউনিটি, এবং কার্বি কমিউনিটি যে আছে তাদের ঐতিহ্যকেও তুলে ধরা। ঠিক আছে, এটাই বলেছে। তো আশা করি বোঝা গেল যে কার্বি ইয়ুথ ফেস্টিভ্যাল এটি হচ্ছে আসামের একটি কমিউনিটি, কার্বি, তাদেরই এই কালচার এবং তাদের ঐতিহ্য সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরার উদ্দেশ্যেই এই ফেস্টিভ্যালকে প্রতি বছর পালন করা, আর এবছর এটা গোল্ডেন জুবিলি সেলিব্রেশন করা হচ্ছে। ঠিক আছে, তোমরা মনে রাখবে সেখানকার মুখ্যমন্ত্রী হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা এবং গভর্নর হচ্ছে গুলাব চাঁদ কাটারিয়া। ঠিক আছে, এবছর দ্রৌপদী মুর্মু আমাদের প্রেসিডেন্ট সেখানে উপস্থিত ছিলেন। তা হয়েছে 12 জানুয়ারি থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে। তো আজকের টপিকগুলো তোমাদের কেমন লাগলো এবং কতটা ইনফরমেটিভ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে এবং অবশ্যই একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, আগামী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়তে থাকো এবং ইনফরমেশন কালেক্ট করতে থাকো। চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।